সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুস্থ থেকে আপনাদের পড়ালেখার দায়িত্বটুকু আপনারা যথাযথভাবে পালন করতেছেন। আজ আমি হাজির হয়েছি আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের বিবিএ তৃতীয় বর্ষের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং বই হতে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যার নাম কস্ট কনসেপ্টস। এই কস্ট কনসেপ্টসের আলোচনায় আপনাদের সবাইকে আমি সুস্বাগতম জানাচ্ছি। আজকের অধ্যায়ের আলোচ্যসূচি কস্ট কনসেপ্টস। কস্ট কনসেপ্টসটা হলো ব্যয় ধারণা। কিসের ধারণা? ব্যয় ধারণা। কিসের ব্যয়? উৎপাদন ব্যয়। অর্থাৎ একটি পণ্য দ্রব্য উৎপাদন করতে হলে যে সমস্ত ব্যয়গুলো আমাদের প্রয়োজন হয় সেই ব্যয়গুলোকে আজকে আমরা ধারণা নিয়ে আলোচনা করব। একটি উৎপাদিত প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানই উৎপাদন কাজে নিয়োজিত থাকে, অর্থাৎ এটা এমন একটি প্রতিষ্ঠানের হিসাব নিকাশ যে সমস্ত প্রতিষ্ঠান শুধু উৎপাদন কাজে নিয়োজিত থাকে। একটি পণ্য দ্রব্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে পর্যায়ক্রমে যে ব্যয়গুলো সাধিত হয়, এই ব্যয়গুলোকেই আমাদের কস্ট কনসেপ্টসের উপাদান হিসাবে গণ্য করা হয়। কস্ট কনসেপ্টসের সার্বিক ব্যয় ধারণা অর্থাৎ একটি পণ্য দ্রব্য উৎপাদন স্তর থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে পুঙ্খানুপুঙ্খানু ব্যয়গুলো সংগঠিত হয়, এই ব্যয়গুলোই আসলে আমাদের এই কস্ট কনসেপ্টসের ভিতরেই আছে বন্ধুরা। কস্ট কনসেপ্টস একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ভিতরে রয়েছে এবং কস্ট অ্যাকাউন্টিংয়েরও প্রথম চ্যাপ্টার হিসাবে সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে বন্ধুরা। তাহলে আমাদের এই কস্ট কনসেপ্টস থেকে আজকের আলোচনা। কস্ট কনসেপ্টস একটি অধ্যায়। এই অধ্যায় থেকে আমাদের মূলত করতে হয় দুটি জিনিস। একটি হলো স্টেটমেন্ট অফ কস্ট শিট অথবা স্টেটমেন্ট অফ কস্ট। এই দুটির মধ্য থেকে যে কোনো একটি তথ্য বা যে কোনো একটি কথা আমাদের প্রশ্নে উল্লেখ থাকে, তো প্রশ্নে যদি স্টেটমেন্ট অফ কস্ট লেখা থাকে আমরা লিখব স্টেটমেন্ট অফ কস্ট। যদি স্টেটমেন্ট অফ কস্ট শিট লেখা থাকে তাহলে আমরা লিখব স্টেটমেন্ট অফ কস্ট শিট। অর্থাৎ প্রশ্নে যা লেখা থাকবে আমরা সেই জিনিসটাই এখানে লিখে ফেলবো বন্ধুরা। কস্ট কনসেপ্ট আমি আগেই বলেছি, এটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠানসমূহ উৎপাদন কাজে নিয়োজিত থাকে, পণ্য দ্রব্য সামগ্রী উৎপাদনে নিয়োজিত থাকে, উৎপাদন করে, সেই প্রতিটি উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয়টা নির্ধারণ করা এবং সার্বিক ব্যয়টা নির্ধারণ করাই হলো আমাদের এই কস্ট কনসেপ্টের প্রধান উদ্দেশ্য। তাহলে এই অঙ্কটি করতে হলে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি টার্গেট পূরণ করতে হবে। এই কয়েকটি গুরুত্বপূর্ণ টার্গেট আপনি পূরণ করে তারপরে অঙ্কটা স্টেটমেন্ট আকারে বা বিবরণী আকারে বা তালিকা আকারে বা ছকের মাধ্যমে উপস্থাপন করবেন। যার মধ্যে সর্বপ্রথম টার্গেট হলো উক্ত প্রশ্নটিতে ডাইরেক্ট ম্যাটেরিয়াল অথবা র মেটেরিয়াল ইউজড শব্দটি আছে কিনা। প্রতিটি অঙ্কের জন্য সর্বপ্রথম টার্গেট উক্ত প্রশ্নে ডাইরেক্ট ম্যাটেরিয়াল অথবা র মেটেরিয়াল ইউজড কথাটি আছে কিনা। যদি ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলা থাকে তাহলে তো কোনো খসড়া করার দরকার নাই, টার্গেট পূরণ হয়ে গেল। র মেটেরিয়াল ইউজড শব্দটি যদি বলা থাকে তারপরেও আমাদের কোনো খসড়া করার দরকার হবে না, কারণ এই র মেটেরিয়াল ইউজড যে কথা, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কিন্তু একই কথা। যদি প্রশ্নটিতে আমরা দেখি যে ডাইরেক্ট ম্যাটেরিয়ালও দেওয়া নাই, র মেটেরিয়াল ইউজডও কিন্তু দেওয়া নাই, ঠিক তখন আমাদেরকে অঙ্কের খাতিরে বা সূত্রের খাতিরে আমাদেরকে সেই ডাইরেক্ট ম্যাটেরিয়াল শব্দটা অথবা র মেটেরিয়াল ইউজড শব্দটা আমাদেরকে বের করে নিতে হবে। সেই ক্ষেত্রে সূত্রটি হলো আমাদের ওপেনিং র মেটেরিয়াল অ্যাড র মেটেরিয়াল পারচেজ লেস ক্লোজিং র মেটেরিয়াল। এখানে হয়তো বা ওপেনিং বা ক্লোজিং হিসাবে ভাষায় নাও থাকতে পারে। যদি সেখানে ওপেনিং বা ক্লোজিং ভাষা দিয়ে থাকে তাহলে তো থাকলোই, আর ওপেনিং আর ক্লোজিং যদি ভাষা দিয়ে দেওয়া না থাকে তাহলে অবশ্যই তারিখ দিয়ে দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে মনে রাখবেন কোনো বছরের 1 জানুয়ারি মানেই হবে ওপেনিং, আর কোনো বছরের 31 ডিসেম্বর মানেই হবে সেটা ক্লোজিং। তাহলে প্রথম শর্ত, ওপেনিং এবং ক্লোজিং যদি ভাষার মাধ্যমে দেওয়া থাকে তাহলে চিনতে কোনো সমস্যা নাই। আর যদি তারিখ দিয়ে দেওয়া থাকে তাহলে মনে রাখবেন কোনো মাসের বা কোনো বছরের
ফার্স্ট তারিখটাই হলো ওপেনিং, আর 31 অথবা 30 ডিসেম্বর বা 30 তারিখ বা কোনো মাসের 31 তারিখ থাকা মানেই সেটা ক্লোজিং। এটি আপনাকে মনে রাখতে হবে। প্রতিটি অঙ্কের জন্য দ্বিতীয় টার্গেট উক্ত প্রশ্নের ডিরেক্ট লেবার অথবা ডিরেক্ট ওয়েজেস আছে কিনা, যদি থাকে মাশাআল্লাহ ভালো, আর যদি না থাকে তাহলে অঙ্কের খাতিরে সেই ডাইরেক্ট লেবার বা ডিরেক্ট ওয়েজেস শব্দটি আমাদেরকে বের করে নিতে হবে। সেই ক্ষেত্রে ডিরেক্ট লেবারের সূত্র হলো লেবার আওয়ার গুণন রেট পার আওয়ার, অর্থাৎ ওই উৎপাদন কাজটা সম্পন্ন করতে কত ঘন্টা সময়ের প্রয়োজন এবং ঘন্টা প্রতি শ্রমিকরে কত টাকা পারিশ্রমিক দিতে হবে সেটা প্রশ্নে উল্লেখ থাকবে, জাস্ট দেখে দেখে লিখতে হবে। প্রতিটি অঙ্কের জন্য সর্বপ্রথম টার্গেট ডিরেক্ট ম্যাটেরিয়াল বের করা, দ্বিতীয় টার্গেট হলো ডিরেক্ট লেবার বের করা। তো যখন আপনি ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট লেবার বের করে ফেলবেন তখন অনেকটাই আমাদের অঙ্ক কি অ্যাডভান্স হয়ে যাবে। তার পরবর্তী স্টেপটা আমি এখন লিখে দিচ্ছি বন্ধুরা, একটু আপনারা খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তাহলে প্রথম টার্গেট ডিরেক্ট ম্যাটেরিয়াল বের করা, দ্বিতীয় টার্গেট ডিরেক্ট লেবার বের করা। সেগুলো বের করা যখন হয়ে যাবে তখন আপনার 3 নাম্বার স্টেপটি হলো প্রশ্নে থাকা সকল প্রকার ডিরেক্ট এক্সপেন্সেসকে বলা হয়, প্রশ্নে থাকা সকল প্রকার ডিরেক্ট এক্সপেন্সেসকে বলা হয় প্রাইম কস্ট, এবং যত প্রকার ইনডাইরেক্ট নামের এক্সপেন্সেস থাকবে, যত প্রকার ইনডাইরেক্ট নামের এক্সপেন্সেস থাকবে, যত প্রকার ইনডাইরেক্ট নামের এক্সপেন্সেস থাকবে তাদের সমষ্টিকে ফ্যাক্টরি ওভারহেড বলা হবে। ফ্যাক্টরি ওভারহেড বলা হবে। তাহলে বলা হলো প্রশ্নটিতে যত প্রকার ডিরেক্ট নামের খরচ থাকবে সকল প্রকার ডিরেক্ট নামের খরচগুলোকে হবে আমাদের প্রাইম কস্ট, আর যত প্রকার ইনডাইরেক্ট নামের খরচ থাকবে যেমন ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার বা ইনডাইরেক্ট সুপারভিশন, ইনডাইরেক্ট অমুক, ইনডাইরেক্ট তমুক, এমন যদি কিছু বলা থাকে, অর্থাৎ ইনডাইরেক্ট নামের যত প্রকার খরচের তালিকা থাকবে সকল প্রকার খরচের তালিকাগুলো একত্রিত করলেই আমরা কি পেয়ে যাব? ফ্যাক্টরি ওভারহেড আমরা পেয়ে যাব। পরবর্তী স্টেপ, ফ্যাক্টরি সংশ্লিষ্ট যত প্রকার খরচ থাকবে, ফ্যাক্টরি সংশ্লিষ্ট যত প্রকার খরচ থাকবে তাদের সমষ্টিকেও ফ্যাক্টরি ওভারহেড হিসাব করতে হবে। ফ্যাক্টরি ওভারহেড হিসাব করতে হবে। অর্থাৎ এখানে তার আগের স্টেপে লিখেছি যে যত প্রকার ইনডাইরেক্ট নামের খরচের তালিকা থাকবে সবগুলো ফ্যাক্টরি ওভারহেড। পাশাপাশি ফ্যাক্টরি রিলেটেড কিছু খরচ আছে, যেমন কারখানার ভাড়া, তবে কারখানার বিদ্যুৎ, তবে কারখানা সংশ্লিষ্ট এরকম কিছু খরচ আছে যে খরচগুলোর সমষ্টিকেও আমরা ফ্যাক্টরি ওভারহেড হিসাব করব। পরবর্তী, ডিরেক্ট লেবার এবং ফ্যাক্টরি ওভারহেডকে ডাইরেক্ট লেবার এবং ফ্যাক্টরি ওভারহেডকে একত্রে
একত্রে কনভার্সন কস্ট বলা হয়। একত্রে কনভার্সন কস্ট বলা হয়। এখানে কনভার্সন কস্ট বলতে আমরা কি বুঝি? কনভার্সন কস্টের বাংলা হলো রূপান্তরযোগ্য ব্যয় বা পরিবর্তনযোগ্য ব্যয়। আমরা ইচ্ছা করলে যে ব্যয়টা কমিয়ে বা বাড়িয়ে বা কম বেশি করে ব্যবহার করতে পারবো, অর্থাৎ পরিবর্তিত প্রেক্ষাপটে পরিবর্তন করার মাধ্যমে আমরা সেই ব্যয়টি ব্যবহার করতে পারবো, সেই ব্যয়টাকে রূপান্তরযোগ্য ব্যয় বলে। তাহলে রূপান্তরযোগ্য ব্যয়ের উপাদান কয়টি? দুইটি, ডাইরেক্ট লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড। এই উপাদান দুটিকে একসাথে যখন প্রকাশ করা হয় তখন কনভার্সন কস্ট তাকে বলা হয়। পরবর্তী স্টেপে আমি চলে যাচ্ছি। যে কোনো প্রকার ইউনিটকে যে কোনো প্রকার ইউনিটকে যদি টাকায় পরিণত করতে হয়, যে কোনো প্রকার ইউনিটকে যদি টাকায় পরিণত করতে হয় তবে সংশ্লিষ্ট ইউনিটকে কস্ট পার ইউনিট দ্বারা গুণন করতে হয়। কস্ট পার ইউনিট দ্বারা গুণন করতে হয়। যে বিষয়টি আমি লিখেছি, যে কোনো প্রকার ইউনিটকে যদি টাকায় বা দামে রূপান্তর করার প্রয়োজন হয় তাহলে সংশ্লিষ্ট ইউনিটটাকে কস্ট পার ইউনিট দ্বারা গুণন করতে হবে। যদি কস্ট পার ইউনিট আমাদের প্রশ্নে স্পেসিফিকলি দেওয়াই থাকে মাশাআল্লাহ ভালো, সেটা দেখে দেখে আমরা লিখব। আর যদি কস্ট পার ইউনিট স্পেসিফিকলি প্রশ্নে বের করে দেওয়া না থাকে তাহলে কিন্তু আমাদেরকে কস্ট পার ইউনিটটা আলাদাভাবে বের করে নিতে হবে। সেই ক্ষেত্রে কস্ট পার ইউনিট সমান উপরে হবে আপনার কস্ট অফ প্রোডাকশন, নিচে হলো আমাদের প্রোডাকশন ইউনিট। তাহলে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো যে যদি কোনো ইউনিটকে টাকায় বা দামে রূপান্তর করার প্রয়োজন হয় তখন সংশ্লিষ্ট ইউনিটকে কস্ট পার ইউনিট দ্বারা গুণন করতে হবে। আবার কস্ট পার ইউনিট নির্ণয় করতে গিয়ে দেখতে পাচ্ছি যদি প্রশ্নে স্পেসিফিকলি আমাদের কস্ট পার ইউনিট দেওয়াই থাকে তাহলে যা দেওয়া থাকবে তাই লিখতে হবে। আর কস্ট পার ইউনিট যদি আমাদের বের করে দেওয়া না থাকে তাহলে কস্ট পার ইউনিটটা বের করে নিতে হবে। কস্ট পার ইউনিটের সূত্র আবার কস্ট অফ প্রোডাকশন ডিভাইডেড বাই প্রোডাকশন ইউনিট। এখন লিখতেছি প্রোডাকশন ইউনিট যদি বের করে দেওয়া না থাকে, যদি প্রশ্নটিতে প্রোডাকশন ইউনিট বের করে দেওয়া না থাকে, যদি প্রশ্নটিতে প্রোডাকশন ইউনিট বের করে দেওয়া না থাকে, যদি প্রশ্নটিতে প্রোডাকশন ইউনিট বের করে দেয়া না থাকে তবে অঙ্কের প্রয়োজনে তাহা বের করে নিতে হবে। তবে অঙ্কের প্রয়োজনে তাহা বের করে নিতে হবে। অঙ্কের প্রয়োজনে তাহা বের করে নিতে হবে, কারণ প্রোডাকশন ইউনিট ছাড়া কস্ট পার ইউনিট বের করা যাবে না। আবার কস্ট পার ইউনিট ছাড়া কোনো ইউনিটকে মূল্যায়ন করা যাবে না। তাহলে কোনো ইউনিটকে মূল্যায়ন করার প্রয়োজন হলেই কস্ট পার ইউনিটের দরকার, আবার কস্ট পার ইউনিটের নির্ধারণ করার জন্য প্রোডাকশন ইউনিটের দরকার। তাহলে প্রোডাকশন ইউনিট যদি থাকে মাশাআল্লাহ ভালো, আর যদি না থাকে তাহলে অঙ্কের খাতিরে আমাদেরকে প্রোডাকশন ইউনিটটা কি করতে হবে? বের করে নিতে হবে। সেই ক্ষেত্রে প্রোডাকশন ইউনিটের সূত্র হবে আমাদের, সেলস ইউনিট প্লাস ক্লোজিং ইউনিট
সেলস ইউনিট প্লাস ক্লোজিং ইউনিট মাইনাস ওপেনিং ইউনিট। তাহলে যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রোডাকশন ইউনিট কেন দরকার? কস্ট পার ইউনিট বের করার জন্য দরকার। আবার কস্ট পার ইউনিট কেন দরকার? কোনো ইউনিটকে মূল্যায়ন করার জন্য দরকার। অর্থাৎ যখনই কোনো ইউনিটকে টাকায় বা দামে মূল্যায়ন করার প্রয়োজন হবে তখনই আমাদের কস্ট পার ইউনিটের দরকার হবে। আর কস্ট পার ইউনিট বের করার পূর্ব শর্ত হলো প্রোডাকশন ইউনিট আছে কিনা তা দেখে নেওয়া। তাহলে প্রোডাকশন ইউনিট যদি বইয়ের মধ্যে দেওয়া থাকে, প্রশ্নের ভিতরে দেওয়া থাকে, সেটা নিয়ে অতিরিক্ত টেনশন করা যাবে না বা লাগবে না। আর যদি প্রশ্নের ভিতরে প্রোডাকশন ইউনিট দেওয়া না থাকে তাহলে অঙ্কের খাতিরে আমাদেরকে অবশ্যই প্রোডাকশন ইউনিট বের করে নিতে হবে। আর সেই ক্ষেত্রে প্রোডাকশন ইউনিটের সূত্রটা হলো সেলস ইউনিট প্লাস ক্লোজিং ইউনিট মাইনাস হলো ওপেনিং ইউনিট। এখন আমাদের মূল যে ফরম্যাট, মূল যে সূত্র, মূল যে বিবরণী, মূল যে ছক, সেটি আমরা লিখতে যাচ্ছি। প্রথমে আমি একটি কোম্পানির নাম লিখতে চাই, ঢাকা কোম্পানি। আসলে যে কোম্পানিটা প্রশ্নে উল্লেখ থাকবে সেটি আপনি লিখবেন। তার নিচেই লিখতেছেন আপনি স্টেটমেন্ট অফ কস্ট শিট। এটা স্টেটমেন্ট অফ কস্ট শিট যদি লেখা থাকে স্টেটমেন্ট অফ কস্ট শিট লিখবেন। যদি স্টেটমেন্ট অফ কস্ট লেখা থাকে তাহলে আপনি স্টেটমেন্ট অফ কস্ট লিখবেন। তারপরে আসতেছে ফর দি ইয়ার ইন্ডেড, ফর দি ইয়ার ইন্ডেড 31শে ডিসেম্বর 2019, অর্থাৎ এখানে যত সাল থাকবে আপনাকে তত সালই লিখতে হবে। এইখানে আমাদের যে ছকটি আমাদের দরকার সেই ছকটি আপনারা দেখতে পাচ্ছেন, 2 কলামের একটি ছক করে নিতে হবে আমাদের। এই 2 কলামের ছকের মধ্যে প্রথমেই ডিটেলস লিখবেন। তবে এখানে ডিটেলস লেখা যাবে, অ্যাকাউন্ট টাইটেলস লেখা যাবে, পার্টিকুলার্স লেখা যাবে। তারপরে হলো অ্যামাউন্ট টাকা, আবারও হলো অ্যামাউন্ট টাকা। শুধু অ্যামাউন্ট লিখলেও হবে, শুধু টাকা লিখলেও হবে, আর অ্যামাউন্ট টাকা লিখলে বেশি ভালো হবে। তাহলে আমাদের মূল ফরম্যাটটা হলো, প্রথমে আসবে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল, তারপরে আসবে আমাদের ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার লিখতে পারি, অবলিক দিয়ে আমরা ওয়েজেস শব্দটা লিখতে পারি। তারপরে ডিরেক্ট এক্সপেন্সেস। তাহলে মূল ফরম্যাটের যে ছকটি সেটি হলো, প্রথমে ডিরেক্ট ম্যাটেরিয়াল লিখে নেবেন। ডাইরেক্ট ম্যাটেরিয়াল আপনি প্রথম কলামে টাকাগুলো বসাবেন, যে পরিমাণ টাকা বইয়ের মধ্যে ছিল অথবা আমরা খসড়া করে বা ওয়ার্কিং করে নিয়েছি সেগুলো। আর যদি বইয়ের মধ্যে থাকে তাহলে তো সেটাই আমরা লিখব। আর বইয়ের মধ্যে যদি না থেকে থাকে তাহলে কিন্তু আমরা কি ওয়ার্কিং করে নিয়েছি সেইখান থেকে দেখে দেখে মান কয়েকটি লিখব। মনে রাখবেন ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার অবলিক ওয়েজেস এবং ডিরেক্ট এক্সপেন্সেস, এই 3 ডিরেক্টের সমষ্টিকেই বলা হবে আমাদের প্রাইম কস্ট। প্রাইম কস্টের বাংলা হলো মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়ের বাংলা হলো প্রধান ব্যয়। আর প্রধান ব্যয় শব্দের অর্থ হলো যে ব্যয়গুলো ছাড়া পণ্যের উৎপাদন কশ্চিনকালেও সম্ভব হবে না। এখন আসতেছি প্রাইম কস্টের সাথে যোগ হবে আমাদের ফ্যাক্টরি ওভারহেড। এই ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করার পরে আমি যে স্টেপটা পাবো তার নাম হবে ওয়ার্কস কস্ট। ওয়ার্কস কস্টের বাংলা হলো কার্য ব্যয়। আর কার্য ব্যয়টাকে মূলত কারখানার ব্যয়কে বোঝানো হয়। এই ওয়ার্কস কস্টের সাথে আমাদের অ্যাড হবে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস। ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস। তবে এখানে একটি কথা মনে রাখবেন, কিছু কিছু প্রশ্নে লেখা আছে প্রগ্রেস, কিছু কিছু বইয়ে লেখা আছে প্রসেস। মনে রাখবেন প্রসেস যে কথা, প্রগ্রেস কিন্তু একই কথা। তাহলে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম, ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ হবে এবং ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস আমাদের বিয়োগ হবে। এটা আপনি স্টার ব্যবহার করবেন। স্টার কিন্তু মূলত এখানে স্টার নয়, এটা হলো টাকার পরিমাণ। প্রশ্নে প্রদত্ত যে টাকাগুলো আমাদের প্রশ্নে দেওয়া থাকবে সেগুলো জাস্ট আমরা এখানে দেখে দেখে লিখে ফেলব। তাহলে আমরা এখানে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস এবং ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস যোগ বিয়োগের মাধ্যমে যা পাবো তার নাম কস্ট অফ প্রোডাকশন। এটার নাম কি হবে? কস্ট অফ প্রোডাকশন হবে। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যদি যোগ করা যায় তাহলে পাওয়া যায় ওয়ার্কস কস্ট। ওয়ার্কস কস্টের সাথে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ হবে এবং ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস বাদ যাবে।
যোগ বিয়োগের মাধ্যমে যেটা পাবো তার নাম হলো কস্ট অফ প্রোডাকশন। এখন আমরা এই কস্ট অফ প্রোডাকশনের সাথে যোগ দিব ওপেনিং ফিনিশড গুডস। তাহলে কস্ট অফ প্রোডাকশনের সাথে যোগ দিব আমি ওপেনিং ফিনিশড গুডস। ওপেনিং ফিনিশড গুডস এটি কিন্তু আমাদের কস্ট অফ প্রোডাকশনের যে টাকাটি ছিল সেই কস্ট অফ প্রোডাকশনের টাকাটার সাথে যোগ হয়ে যাবে এবং এইখান থেকে আমাদের লেস হবে ক্লোজিং ফিনিশড গুডস। মনে রাখবেন ওপেনিং ফিনিশড গুডস যোগ হবে এবং ক্লোজিং ফিনিশড গুডস যে পরিমাণ অর্থ আছে তা কিন্তু এইখান থেকে আমাদের বাদ যাবে। বাদ যাওয়ার মাধ্যমে যে ফলাফলটা আমরা পেয়ে যাব সেই ফলাফলের নামটি হবে আমার কস্ট অফ গুডস সোল্ড। এটার নাম হয়ে যাবে কস্ট অফ গুডস সোল্ড, যার বাংলা হলো বিক্রিত পণ্যের ব্যয়। এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে যোগ হবে আপনার সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, অর্থাৎ বিক্রয় এবং বিতরণ সংশ্লিষ্ট খরচ। বিক্রয় এবং বিতরণ সংশ্লিষ্ট খরচ আপনার কস্ট অফ গুডস সোল্ডের উপাদানের সাথে যোগ হবে। এর সাথে আবারও অ্যাড হবে আমাদের অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, এটাকে অফিস এবং প্রশাসনিক সংক্রান্ত ব্যয়গুলো বলা হয়েছে। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ওই আগের ব্যালেন্সের সাথে যোগ করে যে ব্যালেন্সটি আসবে তার নাম হয়ে যাবে আমার টোটাল কস্ট। তার নাম হবে টোটাল কস্ট। এই টোটাল কস্টের সাথে আবার যোগ হয়ে যাবে নিট ইনকাম। এটা নিট ইনকাম বলতে পারি, আবার নিট প্রফিটও বলতে পারি। নিট ইনকাম লেখা থাকলে নিট ইনকাম লিখবেন, নিট প্রফিট লেখা থাকলে নিট প্রফিট লিখবেন। নিট মুনাফা যোগ করে যে ফলাফলটা পাবো তারই নাম হলো সেলস, অর্থাৎ পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে পুঙ্খানুপুঙ্খানু ব্যয়গুলো সম্পাদিত হয় এই ব্যয়গুলোই কিন্তু আমরা একটা ছকের মাধ্যমে, একটা ফ্রেমের মাধ্যমে আবদ্ধ করি। এটার নাম হলো স্টেটমেন্ট অফ কস্ট। এখানে আসেন, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন বলতে কি বুঝি আমরা? একটি পণ্য দ্রব্য উৎপাদন করার পরে এটা প্রচারণার কাজে, মানুষকে জানানোর কাজে বা মানুষকে অবহিতকরণ প্রসঙ্গে যেই পণ্যটি প্রোডাক্টটি বাজারে এসেছে আপনারা দেখেন, অর্থাৎ বিজ্ঞাপন প্রদান করা বা বিক্রয় বিতরণ সংক্রান্ত খরচগুলোকে বলা হয়েছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তারপর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, অর্থাৎ ফ্যাক্টরি ভাড়া বা বিক্রয় কর্মীদের বেতন বা অফিস স্টাফদের বেতন বা কারখানার ভাড়া, গুদাম ভাড়া বা ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়া, বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, এই সমস্ত বিষয় যেগুলো থাকে সেগুলোকে অফিস ও প্রশাসনিক খরচ বলা হয়। তাহলে আমরা আজকে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আলোচনা করেছি তা হলো স্টেটমেন্ট অফ কস্ট, অর্থাৎ একটি পণ্য দ্রব্য উৎপাদন করতে গেলে একটি পণ্যদ্রব্য উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত ধাপে ধাপে পর্যায়ক্রমে যে ব্যয়গুলো সাধিত হয়, এই ব্যয়গুলোকে যখন একটা বিবরণের মাধ্যমে, একটা তালিকার মাধ্যমে, একটা স্টেটমেন্টের মাধ্যমে সাজানো হয়, এটা হলো আমাদের স্টেটমেন্ট অফ কস্ট শিট। প্রিয় বন্ধুরা, এই চ্যাপ্টারটি আপনাদের অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং দুইটি বইয়েরই প্রথম অধ্যায় হিসেবে দেওয়া হয়েছে। আপনারা যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়েন একটা করলেই দুইটাই কাজে লাগবে, আর যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বা মার্কেটিং ডিপার্টমেন্ট পড়েন তাদের শুধুমাত্র ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটি পাবেন। তো আমি আজকে আপনাদের জন্য সূত্রগুলো বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করেছি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আগামী লেকচারে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক নিয়ে হাজির হব। সে নাগাদ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিয়মিতভাবে পড়াশোনাটা চালিয়ে যান। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি কস্ট কনসেপ্ট থেকে। আল্লাহ হাফেজ।